আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে নাগরিক জীবনে একটি মানসিক প্রভাব বিরাজ করছে, যেটি আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে বিভিন্ন মানুষজন ফেসবুকে পোস্ট করছে এবং তারা বলছে যে তারা তাদের নিজস্ব যে কর্মপরিকল্পনা তাতে ভালোভাবে মনোযোগ দিতে পারছে না এবং যে কর্মচঞ্চলতা সৃষ্টি হওয়ার কথা, বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছে, একটি পরিবর্তন এসেছে, নতুন বাংলাদেশের সূচনা হতে যাচ্ছে, তখনও কিন্তু মানুষের মন থেকে অনেকগুলো বিষয় কেটে যাচ্ছে না এবং মানসিক যে বিষণ্ণতা সেটি কমছে না। তার সাথে এসে জুড়ে বসেছে বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি, যেটি অনেকটাই কৃত্রিম এবং ভারতের বিভিন্ন ব্যারেজ খুলে দেওয়া এবং পানির যে মাত্রাতিরিক্ত প্রবাহ, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের জীবন, প্রায় 1 কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে ইতোমধ্যে। যেমন লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, বিশেষ করে ফেনীর মানুষ অনেক বেশি দুর্ভোগে দীর্ঘদিন থেকে ভুগছে। বিশেষ করে গত 4 থেকে 5 দিন পানির নিচে ডুবে আছে ফেনী শহরের অধিকাংশ অঞ্চল এবং গ্রামাঞ্চল তো আছেই। শুধুমাত্র ফেনী না, বরং কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এসব অঞ্চলেরও অধিকাংশ জায়গা প্লাবিত হয়ে গেছে। অধিকাংশ বলতে 99% ভূমি প্লাবিত। কোথাও হয়তো বা 1 ফিট পানি, কোথাও হয়তো বা 10 ফিট পানি, কোথাও হয়তো বা 30 ফিট পানি। তো এই যে পানিতে ভাসমান বাংলাদেশের মানুষের এখনকার জীবন, এবং গত 1 মাসে জুলাই আগস্টের শুরুতে বাংলাদেশের মানুষ একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং বাংলাদেশে হাজার মানুষের প্রাণ দিতে হয়েছে এবং হাজার হাজার মানুষ বিছানায় এখনও কাতরাচ্ছে, বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই যে বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দিনাতিপাত করছে, তার মধ্যে কি মানুষের মানসিক জীবনে বা মনোজগতে যে বিরূপ প্রভাব বিরাজ করছে তা নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং অতি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের সাথে আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি। আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, আর এটা হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন। বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক দুটো জীবনেই কিন্তু গুরুতরভাবে মনোজগতিক একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা এই সময়ে পাশাপাশি কেন হচ্ছে সেটি নিয়ে হয়তো বা আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে এবং বাংলাদেশের এই অঞ্চলের জলবায়ু কিংবা আবহাওয়া গত কয়েক মাস থেকে কিন্তু একটু ভিন্ন বৈচিত্র্যের মধ্য দিয়ে গিয়েছিল। বিশেষ করে গত জুন জুলাই মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের আকাশে রক্তিমাভাব ছিল অনেক বেশি। অধিকাংশ দিনের শেষ ভাগে, অর্থাৎ যখন সূর্যাস্ত হচ্ছিল, তখন ঘন আবিরের রেখা প্রায় সময় দেখা গিয়েছিল একটু অদ্ভুত, কিঞ্চিত ব্যতিক্রমভাবে। এবং এই ধরনের পরিস্থিতি আমি যতটুকু শুনেছি, এটি সায়েন্টিফিক কিনা সেটি হয়তো বা গবেষণার বিষয়, কিন্তু যারা মুরব্বী রয়েছেন, যারা বৃদ্ধ মানুষ রয়েছেন, তাদের মুখ থেকে শোনা যেত যে অনেক আগেও, বিশেষ করে 88-র বন্যা কিংবা এর পূর্ব যে বন্যাগুলো হয়েছিল বা প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়েছিল বাংলাদেশে, তার পূর্বে 1 মাস থেকে 2 মাসের মধ্যকার সময়ে বাংলাদেশের আকাশে সূর্যাস্তের সময়কার যে ভাব বা যে রং আবহাওয়া তৈরি হতো, সেটি এরকমই ছিল অনেকটা, যেটা আমি বলছিলাম গত জুন এবং জুলাইতে বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছিল। তো এটি হতে পারে, এটি কোনো একটি সিম্বল বা কোনো একটি আয়াত হতে পারে, কোনো একটি নিদর্শন হতে পারে, আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এগুলোর সাথে কোরিলেট করার মতো যথেষ্ট কারণও রয়েছে, কারণ হিস্ট্রিতে এগুলোর ব্যাপারে অনেক আলোচনা বা অনেক উদ্ধৃতি পাওয়া যায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আসলে নাগরিক জীবনে যে মানসিক একটি প্রভাব বিরাজ করছে এই বন্যা এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে। এবং এই রাজনৈতিক পরিস্থিতির হযবরল অবস্থার মধ্য দিয়ে যখন মানুষ স্বপ্ন দেখছে যে আগামী দিনের বাংলাদেশ হয়তো বা তাদের স্বপ্নের বাংলাদেশ হবে এবং বাংলাদেশের পরিবর্তনের সূচনা হচ্ছে, যেহেতু ইনশাআল্লাহ এটা ভালো কিছু আমরা হয়তো সামনে পেতে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের মানুষ যে দীর্ঘ সময় ধরে নিজেদেরকে অনেক সহনশীল বানিয়ে ফেলেছিল, বিশেষ করে স্বৈর শাসকের সকল ধরনের অন্যায় অবিচারকে তারা কিন্তু মুখ বুজে সহ্য করে গিয়েছিল
এবং এটি একটানা 15 থেকে 16 বছর আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন সরকারের বিভিন্ন নীতি অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলেও সাধারণ জনগণের মুখ থেকে কথা বের হয় নাই, বরং সবাই সবার মতো করে চলছিল, জীবন যাচ্ছিল, এমনটাই আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে যেমনটা হয় তেমনই একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে। আল্লাহ তাআলা হয়তো বা এমনটাই চেয়েছিলেন যে ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানে স্বৈরশাসককে এমনভাবে বিদায় নিতে হবে এবং বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য হয়তোবা সংগ্রাম এবং সংগ্রামের সময়ে যে সবর করতে হয়, ধৈর্য ধরতে হয়, এবং সেখানে এই মুসিবতকালীন সময়ে মানুষের মধ্যে যে একটি সচেতনতা বৃদ্ধি পায়, মানুষ যে শক্ত হয়, কঠিন হয়, একটু পরিচ্ছন্ন হয়, এটি কিন্তু হয়তোবা আমাদের এই বন্যার মতো দ্বিতীয় আরেকটি দুর্যোগ আমাদের সামনে যে উপস্থিত হচ্ছে এবং চলমান রয়েছে, এটা দ্বারা হয়তোবা তেমন কিছু ইঙ্গিত থাকতে পারে। বিশেষ করে যখন বাংলাদেশের মানুষ এতদিন মুখ খুললেও পরিষ্কারভাবে কথা বলতে পারেনি ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। সেই আগ্রাসনের বিরুদ্ধে এখন কিন্তু বাংলাদেশের মানুষ আপামর জনতা পরিষ্কার একটি অবস্থান নিয়েছে। এইটি আমাদের একটা আশার আলো যে বন্যা পরিস্থিতির কারণে যখন মানুষ 1.5 কোটি মানুষ যখন পানিবন্দী হয়ে গেল এবং অর্ধশত মানুষের নিহতের খবর আমরা পেলাম বন্যার মাধ্যমে, এর পূর্বেও স্বৈরশাসকের পতনের সময়ও তার নির্যাতনে, তার রক্ষী বাহিনীর গুলিতে প্রায় 1000-এর মতো মানুষ নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। আমরা সেই ঘটনা বা সেই একটি পরিস্থিতিকে আমরা নিজ চোখে দেখেছি এবং সেই উৎকণ্ঠা, সেই উদ্বেগ আমাদের সামনে উপস্থিত রয়েছে, স্মৃতিতে এখনও স্পষ্টভাবে ভেসে ওঠে। ঠিক তারপরেই কিন্তু আমরা বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হচ্ছে, কিন্তু এটি আসলে প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহ তাআলা মানুষের কর্মফলের কারণে মানব সৃষ্ট একটি দুর্যোগ আমরা এখন মোকাবেলা করছি, এবং এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সবাই, এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিপদকালীন সময়ে একে অপরের পাশে এসে দাঁড়াচ্ছি। এবং এটি অত্যন্ত ভালো লাগার একটা বিষয় যে সকল শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাহায্যে এগিয়ে এসেছে। ঢাকা শহর থেকে হাজার হাজার মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপকূলীয় অঞ্চলগুলো বা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এইসব অঞ্চলের মানুষকে সহযোগিতা করার জন্য, বানবাসী মানুষের উপকার করার জন্য। যেমনইভাবে এটিও একটা মনোজাগতিক পরিবর্তনের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করবে। ঠিক তদ্রূপভাবে গত 5ই আগস্টের যে গণবিপ্লব, গণ অভ্যুত্থান হয়ে গেল, সেটিও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মনোজাগতিক পরিবর্তনের সূচনা করেছে এবং করছে। তো দুটোকে যদি একসাথে করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং এই দুর্যোগকালীন দুটোরই সম্মিলিত একটা মানসিক প্রভাবের সম্মুখীন আমরা হতে পারে। এই মানসিক পরিস্থিতিটা যদি আমরা সামাল দিতে পারি, এবং আশা করা যায় যে এরপরে বাংলাদেশ একটি সংগ্রামী জনতাকে পাবে, এমন নাগরিককে পাবে যে প্রতিবাদ করতে জানে, যে স্ট্রাগল করতে জানে, যে সংগ্রামী, যে সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে জানে, যে সত্য মিথ্যার পারাক করতে জানে। এটি আসলে বাংলাদেশের এই সময় খুব বেশি প্রয়োজন, বিশেষ করে যদি আল্লাহ এমন কোনো পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশের মানুষকে করেন, যেটি এখন আলোচনা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের কোনো একটা যুদ্ধ সংগঠিত হয়েও যেতে পারে। বিশেষ করে ভারত যেভাবে বাংলাদেশের 3 দিকেই যে আন্তর্জাতিক নদীগুলো আছে সেগুলোর মুখে যে ব্যারেজ অথবা স্লুইস গেট অথবা বাঁধ নির্মাণ করে রেখেছে, ড্যাম নির্মাণ করে রেখেছে, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে এক ধরনের অত্যাচার করার শামিল। কেননা আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহে বাঁধ নির্মাণ করা বা বাধা দেওয়াটা, এটার একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে, যেটি বাংলাদেশের মানুষ ভোগ করছে বিগত 54 বছর থেকে। এবং এর আগেও ছিল এমন ঘটনা ছিল, তবে তখন এরকম বাদ দেওয়ার প্রবণতা ছিল না, কারণে হয়তো বা বদ্বীপটি তৈরি হতে পেরেছিল। কিন্তু এখন সেই বদ্বীপের মানুষের জীবনযাপন অনেক বেশি কষ্টের, অনেক বেশি সংগ্রামের হয়ে গিয়েছে। এবং এখান থেকে হয়তো বা আমরা জানি যে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে, উপকূল অঞ্চলে যারা বসবাস করে তাদের মন অনেক শক্ত হয়, কঠিন মনের মানুষ হয়ে থাকেন তারা।
এখন হয়তো বা আল্লাহ চান যে এই অঞ্চলের মানুষগুলোর মনটা একটু কঠিন হওয়া প্রয়োজন রয়েছে, আগামী দিনে যদি কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় যাতে সেটিকে শক্ত হাতে মোকাবেলা করতে পারে এবং শত্রুর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে পারে। এমন একটি মানসিকতা তৈরি হওয়ার জন্য অবশ্যই মানুষকে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে এবং চোখের সামনে জীবনের তুচ্ছতাও অনুভব করার মধ্য দিয়ে যেতে হবে। এটি হচ্ছে আমি মনে করি যে বর্তমান সময়কার দুর্যোগ পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতির যেই বিপদ বা মুসিবতকে আমরা অবলোকন করছি সেটির একটি প্রভাব আগাম দিনে হতে যাচ্ছে। তো আমরা আশা করব যে এটির ভালো দিকগুলো অর্থাৎ কল্যাণকর পরিবর্তনটি আমাদের মনোজগতে আসুক এবং এই মনোজগতে যদি আমরা এই পরিস্থিতির কল্যাণকর দিকগুলো গেঁথে নিতে পারি তাহলে কিন্তু আমরা আগামী দিনে ইনশাআল্লাহ সফল হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এই সময় রয়েছে নানা ধরনের উদ্বেগ, মানসিক চাপ, বিশেষ করে যারা ছাত্র তাদের এক ধরনের উদ্বেগ মানসিক চাপ বিরাজ করছে, যারা চাকুরিজীবী, যারা ব্যবসায়ী, যারা গৃহিণী, প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভিন্ন ভিন্ন মানসিক চাপের মধ্য দিয়ে এখন সময় পার করতে হচ্ছে। তো মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকটা চিন্তিত এবং স্থির পরিকল্পনা করতে পারছেন না এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করাটাও কিন্তু সম্ভব হচ্ছে না। এর প্রভাব আমরা যদি বলি যে এটি জুলাই আগস্টে এটা ভুল হবে, বরং আমার মনে হয় করোনার পর থেকে অর্থাৎ 2019-20 সাল থেকেই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের কিন্তু সবারই কম বেশি সমস্যা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো নিতে এবং অধিকাংশ মানুষই আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো নিশ্চিত রূপে নিতে পারছি না। এটা একটা আমাদের বর্তমান মহামারী পরিস্থিতি, তারপর হচ্ছে আমাদের স্বৈর শাসকের অধীনে থাকার পরিস্থিতি, দ্বিতীয়ত হচ্ছে স্বৈর শাসককে পতন ঘটিয়ে একটি গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে তার পরিস্থিতি এবং এরপরে চতুর্থত আমাদের বর্তমান বন্যা পরিস্থিতি। এটি অবশ্য এইবার আগস্টের মাঝামাঝি থেকে শুরু হয়েছে, বিষয়টা একেবারে তা নয়, বরং গত বছরও কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতির কথা আমরা জানি, সেখানেও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। দুর্যোগের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেটা মানুষের আত্মবিশ্বাসের ঘাটতি সৃষ্টি করে, আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি আত্মবিশ্বাসের জন্ম দিতে পেরেছি নিজেদের মধ্যে। অর্থাৎ তরুণ, ছাত্র, যুবক সবাই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে একটি বিপ্লব ঘটিয়েছে, এই বিপ্লবের মাধ্যমে আসলে যখন স্বৈরশাসককে দেশ ছাড়তে বাধ্য করেছিল বাংলাদেশের ছাত্র জনতা, এর মাধ্যমে কিন্তু একটা আত্মবিশ্বাসের তৈরি হয়েছিল। কিন্তু এখন হয়তোবা বন্যা পরিস্থিতিতে সেই আত্মবিশ্বাসের একটি ঘাটতির সৃষ্টি হচ্ছে, তবে এই ঘাটতিটা কোনো না কোনোভাবে পূরণ হবে, কারণ বিশ্বাসের ঘাটতি থাকে না, কোনো না কোনো কিছু দিয়ে সেটি পূরণ হয়। এবং আমরা আশা করছি যে মানুষ যদি এই বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চায় বা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, সেক্ষেত্রে তার আত্মবিশ্বাসের যে ঘাটতিটা সেটা পজিটিভলি পূরণ হবে। অর্থাৎ ইতিবাচকভাবে মানুষ নিজেকে পুনরায় গড়ে নেওয়ার জন্য বা গড়ে তোলার জন্য বা নিজেকে নিজে পুনর্বাসিত করার জন্য সে পরিকল্পনা করতে পারবে এবং তার মধ্যে সেই আত্মবিশ্বাস ইতিবাচকভাবেই তৈরি হবে। যে নেতিবাচক আত্মবিশ্বাস চলছে বা হচ্ছে সেটি আশা করছি যে আগামী দিনে সেটি গুছিয়ে আসবে। এবং বাংলাদেশের মানুষ ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং ডিভাইসের প্রচার প্রসার বেড়ে গিয়েছিল, তখন সামাজিক বিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছিল। এই বন্যা দুর্যোগ পরিস্থিতিতে সেই সামাজিক বিচ্ছিন্নতা অনেকটাই কেটে গিয়েছে বলে আমি মনে করছি। বিশেষ করে যে সকল অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসে আছেন তাদের কিন্তু পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হতে দেখা গিয়েছে সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে ওই যে ডিভাইসের প্রভাব। কারণ যারা প্রবাসে থাকেন তারা খুব সহজেই পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য ডিভাইসের ব্যবস্থা করতে পারেন, সেটা মোবাইল ফোন হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, ফ্রিল্যান্সিংয়ের জন্য ডিভাইসের সরবরাহ হোক, যে কোনো কারণেই হতে পারে। কিন্তু মানুষ অনেক বেশি ডিজিটালাইজেশনের কারণে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এই বন্যা পরিস্থিতি মানুষের মধ্যে মানুষের যে দূরত্ব সেটি অনেকাংশে কমিয়ে এনেছে এবং এই বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এটিরও ইতিবাচক একটি মনোজাগতিক পরিবর্তন হয়তোবা আমরা নিকট ভবিষ্যতে দেখতে পাব। বাংলাদেশের মানুষের আর্থিক একটি বড় সমস্যা সৃষ্টি হয়েছিল। আর্থিক বলতে যেটিকে আমরা ব্যক্তি জীবনের অর্থের সমস্যা বুঝি, অর্থের সংকট বুঝি তা না,
বরং বাংলাদেশে যেহেতু গত 15 বছর ছিল দুর্নীতির করাল গ্রাসে নিমজ্জিত, এই 15 বছরে কয়েক লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছিল স্বৈরশাসক এবং তাদের লেজুর ভিত্তির রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল, তারা সবাই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা প্রতিনিয়ত প্রতি মাসে তারা কিন্তু পাচার করেছিল। পাচারের ফলে বাংলাদেশে একটি অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল এবং এই অর্থের সরবরাহ বা অর্থের যোগান দিতে গিয়ে আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক সহ বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক হিমশিম খাচ্ছিল এবং তারা নীতির উপরে নীতি তৈরি করেও কোনো ধরনের লাগাম টানতে পারেনি, বরং ঋণ খেলাপির পরিমাণ ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে ছেড়ে গিয়েছিল। বিশেষ করে কোনো ব্যাংকে এককভাবেই কোনো ব্যাংকে 30 থেকে 50 হাজার কোটি টাকার ঋণ খেলাপির কথা আমরা শুনতে পেরেছি। কিছু ব্যাংক হলমার্ক কেলেঙ্কারির কথা তো আমরা জানি কম বেশি, কিছু ব্যাংক পুরোটাই দেউলিয়া হয়ে গিয়েছে। এই যে একটি আর্থিক মানসিক প্রভাব বাংলাদেশের মানুষের মধ্যে বিরাজ করছিল, সেটি হয়তো বা এই বন্যা পরিস্থিতির মাধ্যমে সেটি বৈধ পথে হোক অবৈধ পথে হোক মানুষের অর্থের একটি সাইক্লিং হয়েছিল। এই যে অর্থের একটা সরবরাহ এবং অর্থের যে লেনদেন হয়েছিল, এটি বন্যা পরিস্থিতির কারণে অনেক বেশি আমার মনে হয় সহজ হয়েছিল। কারণ নতুবা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বা মানুষ স্বেচ্ছায় তার বৈধ অথবা অবৈধ সম্পত্তি থেকে অর্থ থেকে এরকম দান করা বা সাদাকা করার মানসিকতা আমার মনে হয় বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলে খুব একটা ভেতর থেকে আসতো না, মানুষ উপলব্ধি করতো না, মানুষ ভাবতো না যে তার অর্থের অন্য কারো অবদান বা অংশগ্রহণ থাকতে পারে, এটি সে ভাবতো না। সে ভেবে নিয়েছিল যে তার কাছে যে জমানো টাকা আছে সে নিরাপত্তার জন্য ব্যাংক থেকে এনে বাসায় রেখেছিল, আর সেই টাকা তার নিজেরই, এখানে অন্য কারো হক নেই, এটা ভেবেই সে কিন্তু গোপনীয়তার জন্য তার ঘরে এনে টাকা পয়সাগুলো রেখে দিয়েছিল এবং ব্যাংকে নগদ টাকার সরবরাহ কমে গিয়েছিল। এই যে সংকট, এই যে অর্থের যে একটি গতিয়মান হওয়ার কথা ছিল, সেই গতি বাধাপ্রাপ্ত হয়েছিল। আমার মনে হয় বন্যা পরিস্থিতির কারণে সেটি অনেকটাই ডিসেন্ট্রালাইজড হবে এবং রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে অর্থনৈতিক সমস্যাগুলো পুনরায় নতুন একটি মাত্রা পেতে পারে, যদি সেটাকে শক্তভাবে এবং পরিকল্পিত উপায়ে লিড দেওয়া সম্ভব হয়। আর বাংলাদেশের মানুষের মনে যে এক এক মানুষের প্রতি যে একটা সন্দেহ ছিল, এটি একটা মানসিক প্রভাব, এটা রাজনৈতিক এবং দুর্যোগ পরিস্থিতির জন্য উদ্ভব হয়েছে, বিষয়টা একদম তা না, বরং মানুষের সন্দেহ সৃষ্টি হয়েছিল গত 15 বছরে স্বৈরশাসকের এত মিথ্যা কথা তারা বলেছিল, এত বেশি তারা মিথ্যা কথা বলতো প্রতিদিন, যে মিথ্যার উপরে মিথ্যা দাঁড় করিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। আর সেই মিথ্যার কারণে মানুষের মধ্যে অতিরিক্ত সন্দেহ প্রবণতার সৃষ্টি হয়েছিল, যেটাকে প্যারানয়া বলা হয়। এই প্যারানয়া একজন ব্যক্তি বিভিন্ন জিনিস নিয়ে যে সন্দেহ প্রকাশ করে, এমন ঘটনাকেই বলা হয় বা এমন চিত্রকেই বলা হয় প্যারানয়া বা অতিরিক্ত সন্দেহ। এবং সেই পরিস্থিতি আমরা আশা করতে পারি যে দুর্যোগ পরিস্থিতির সাথে এই মানসিক পরিবর্তন সৃষ্টি হবে এবং এই প্যারানয়াটা অনেকাংশে কমে যাবে। এছাড়াও বাংলাদেশে পারিবারিক দ্বন্দ্ব ছিল, মানসিক রোগের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছিল। গত 15 থেকে 20 বছরে বাংলাদেশের পরিসংখ্যানে দেখা যায়, যে আপনারা চাইলে পরিসংখ্যান দেখে নিতে পারেন গুগলে সার্চ করে। কিন্তু বিগত দশকগুলোর চেয়ে গত 1 থেকে 1.5 দশকে কিন্তু অনেক বেশি পরিমাণে মানসিক রোগী বৃদ্ধি পেয়েছিল। এটাও কিন্তু আমাদের চলমান পরিস্থিতি, দুর্যোগ এবং রাজনৈতিক পরিস্থিতির প্রভাব অনেকাংশে এর মধ্যে রয়েছে। একই সাথে ডিজিটালাইজেশনের প্রভাব রয়েছে, তেমনিভাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়ার পেছনে কারণ থাকতে পারে, এর পেছনে কারণ হিসেবে থাকতে পারে মানুষের আশাহীনতার যে অনুভূতির সৃষ্টি হয়েছে সেটিও হতে পারে, এবং আশাহীনতার অনুভূতি থেকে পরিবারে দ্বন্দ্ব হয়েছে, পরিবারের দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আত্মহত্যার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই সবগুলো কিন্তু মানসিক সমস্যায় রূপ নিয়েছে এবং মনোজগতিক পরিবর্তন সৃষ্টি করেছিল। এবং সেই মনোজগতিক পরিবর্তন এখন একটি ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে এবং নতুন একটা সূচনা হতে যাচ্ছে মনোজগতে, সেটি বিশ্লেষণ করে আমরা দেখেছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে দুর্যোগ পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর মনোজাগতিক যে পরিবর্তনের সূচনা হচ্ছে। অদূর ভবিষ্যতে
অদূর ভবিষ্যতে হয়তোবা এর দ্বারা নতুন কিছু সৃষ্টি হতে পারে, বাংলাদেশের সাধারণ নাগরিক বা সাধারণ জনতার মাঝে নতুন মানসিক চিন্তা ভাবনা উদ্রেক ঘটাতে পারে, এবং এই চিন্তা ভাবনা থেকে হয়তোবা বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্তেও পরিবর্তন আসতে পারে, মানুষের ভোটের সিদ্ধান্তেও পরিবর্তন আসতে পারে, মানুষ হয়তো তার নেতা নির্বাচনেও নতুনভাবে ভাবনা চিন্তার অবকাশ থাকতে পারে বলে মনে হয়। তো যাই হোক, এ নিয়ে হয়তোবা আমরা আবারও আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের এই আলোচনা থেকে যদি কিছু আপনি পয়েন্ট পেয়ে থাকেন, অথবা আপনার যদি কোনো উপকারে এসে থাকে, অথবা আপনি যদি ন্যূনতম জ্ঞান আহরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি এটি শেয়ার করবেন, আমাদেরকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।